আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মোমো সাহা। রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশ পানে। আবার সুস্থ হয়ে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট চেরির দেহটা যখন নামানো হলো, তখন হাউমাউ করে উঠল সবাই। মেয়েটা কেমন ফেলফেল করে তাকিয়ে দুই নয়ন ভরে দেখলো বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না সেসব। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিষ্যৎবের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না। কেমন পাংশুটে হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলেপিঠে করে মানুষ করার কাজটা অগুছালো চিত্রার উপরই ছিল। আর ছোট চেরির জানো যে এ চিত্রাতেই নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়ে যেতে হবে দূর দেশে। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরলো চিত্রা খুব সাবধানে, আলগোছে। চেরি তখনও স্ট্রেচারে শোয়া। চিত্রা হাউমাউ করে কাঁদলো। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি সোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে। ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দেবে, ভাত খাইয়ে দেবে। তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীরগতিতে মাথা নাড়ালো, হয়তো কান্না না করার ইশারা করলো। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল, ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা, আনন্দ আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আবাস। চেরিদের প্লেন গন্তব্য ধরলেন মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল, সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো। পিছু টান যে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলেন তখন। যেন এতক্ষণ তাদের অপেক্ষাতেই ছিলেন তিনি। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফেল করে কেঁদে দিলেন। বাচ্চাদের মতন অভিযোগ করে বললেন, স্যার, বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায়, মানুষ নির্লিপ্তভাবে সেখানেই যায়। গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতন উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টোয় বাহার বাইকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহার বাইকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন, ক্যারিয়ার সব ফেসে যাবে। জেল থেকে ছাড়া পেয়েই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম যায়নি শরীরে। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এ ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তেই ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখেন অবনী বেগম, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি, মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেন তিনি। কি সুন্দর চারপাশটা, অথচ এই সুন্দর তো তিনি চাননি। পরিচিত দেশ ছেড়ে এই ভিনদেশে আসার কথা কখনো ভেবেছিলেন কি? না, ভাবেননি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে এত দূর এসেছেন। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী বেগম ফোনটা বের করলেন। পঞ্চমবারের মতো রিং লাগালেন তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলে এমন সময় ফোন রিসিভ করছেন না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেললেন অবনী বেগম। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল হৃদমাজার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথুর দেহটার দিকে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে গেল।
জীবনে অনেক খারাপ কাজ হয়তো তিনি করেছেন, অনেক অন্যায় করেছেন। অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছেন। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝো হয়েছে, মোটামুটি ভালো মন্দ তিনি বুঝতে পারেন। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি গাড়িতে উঠে বসলেন। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে বাড়ি হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনে তার 10 মাসই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ল, বই কমল না। আমজাদ সওদাগর আসেননি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে এই ভাবনা যে আমজাদ সওদাগর হুট করেই দায়িত্বজ্ঞানহীন হয়ে গিয়েছেন। মানুষ বরাবরই অমল প্রাণী, তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাইরের নন। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছেন নিজের মন খারাপের খাতা। সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। মাথার উপর নিকশ কালো আকাশ, হৃদয়েও কত দুঃখ জমানো, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ আমি নীর ভাঙা জ্বর, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সেই গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কতজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছেন। কখনো গেয়েছেন মানুষটা বখাটে হওয়ার গল্প, কখনো তিনি সুর তুলেছেন বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ঝেড়ে ফেলতে চাইলেন। চোখ টকটকে লাল, মুখে অবহেলার চাপদারি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখলেন। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই 2 ঠোঁটের মাঝে চেপে ধরলেন। দিয়াশলাই জ্বালানোর মুহূর্তেই কেউ এসে ছু মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহারবাই অবাক এবং বিরক্ত হলেন। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তাকে বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারণেই। বাহারবাই কপাল কুঁচকে সিগারেট সো মারার ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে উচ্চারণ করলেন, অধৈর্য কণ্ঠে বললেন, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতে মুঠে ভরে নিয়েছে। দুষ্টু হেসে বলল, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বখাটেপনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল খেটেছি বলে বখাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড়লোকেরা। বাহারবাইয়ের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারবাইয়ের আগমন। বাহারবাই তো এমন ছিলেন না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহারবাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনিই বলেছি, সিগারেট তো ক্ষতিকারক, তাই মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গই ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু, এড়ে ছাড়বো কিভাবে? চিত্রা গোদরল। আর সে পণ করেছে বাহারবাইকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে দেবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারবাইয়ের বিরক্তি ভাব তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও দিলেন না। পকেট থেকে তিনি বিনা বাক্য ব্যয়ে আরো একটা সিগারেট বের করলেন। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারবাইয়ের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগবশত ছুরি মারলেন ছাদের মেঝেতে। ঝনঝনানি শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফেল করে তাকিয়ে রইল। জীবনে এমন অবাক মেয়েটা যেন কখনো হয়নি। বাহারবাই কেবল গিটার না, ভেঙে দিলেন স্বয়ং চিত্রাকেও। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চিত্রে এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহারবাই। বাহারবাই যেন এই ডাক্তার অপেক্ষাতেই ছিলেন। ডাক্তার সাথে সাথে তিনি খেকিয়ে উঠলেন। ভয়ঙ্কর রকমের ধমকে বললেন, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দেব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো? তবু আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? 2-1 দিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি সেটা সহ্য হয় না, তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ করে নিজের চিলে কোঠার ঘরখানাতে চলে গেলেন। গিয়েই সশব্দে দরজাটা আটকিয়ে ফেললেন। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যি অতিমাত্রার অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবেন বাহারবাই?
অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমলো, চোখে টলমল করলো অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাদ মানল না সে অশ্রুকণাগুলো। অজর ধারায় জড়ে গেল কেবল। বাহারবাই তার উপর চিৎকার করেছেন, এই ব্যাপারটা তাকে যতটা না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহারবাইয়ের নিজেকে কষ্ট দেওয়ার বিষয়টা। গিটারটা তো বাহারবাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার মানুষটা কখনো হাতছাড়া করেননি, যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সেই গিটারের আজ বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহারবাই নিজে করেছেন। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নাট্যযুগল, চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করলো, বাহারবাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহারবাই, সর্বনাশা পুরুষ। হসপিটালের করিডোরে নতুন একটি দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগম নিজের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছেন কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিলেন তিনি। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটলো, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো করা পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালেন তিনি। কাঙ্ক্ষিত মানুষটাকে এ সময়ে দেখে ভরকেও গেলেন কিছুটা। বিস্মিত কণ্ঠে বললেন, আমজাদ। কোট টাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসলেন। নরম কণ্ঠে বললেন, কেমন আছো অবনী? অবনী বেগমের অভিমান হলো। এই কি প্রথম? অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালেন। হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমই এটা হলো। 40 অবনী অষ্টাদশী হয়ে উঠলেন নিমিষেই। মুখ ফুলিয়ে বললেন, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইলো? আমজাদ মাথা ঝুঁকালেন। বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো। লেপটে গেলেন আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বললেন, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ সওদাগর হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেননি। সামান্য বিব্রত বোধ করলেন বোধ হয়। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখিয়ে ওঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছেন এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছেন মানুষ দেখছে? আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতেন। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতেন ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করতেন, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিতেন। কেমন বোকা বোকা ধাঁচের ছিলেন। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিলেন, অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিলেন। কই গেল সেই দিন? কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ তিনি। গত কয়েক বছর আমজাদ দেশে যাননি, হয়তো তাই এ বদলটা চোখে লাগেনি এতদিন অবনীর। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বললেন, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘরবন্দি বিষণ্ণতায় গোটা একটি দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা, কারো সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর যাবৎ বাহারবাইকে তার অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয় মাঝে পুষে রেখেছিল। অথচ সে আজ বুঝেছে এই বাহারবাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য। কিন্তু বাহারবাই অসহ্য নন। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এ সময় বাড়িতে হইচই থাকে কম, যে যার মতন ব্যস্ত থাকে। তুহিন ভাইজান বোধ হয় বাইরে এখনো। দিশান আর তিশান বাইরেও বোধ হয় পড়ছে। ওহিয়াপারও পড়ার সময়। বড়রা হয়তো জিমুচ্ছেন কিংবা কথা বলছেন। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলে সারাদিন পর এখন বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খোঁজ রাখে? আদার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে উঠল চিত্রা। এ সময় কে আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় উঁচু লম্বা পুরুষালীর অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু। নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিক্সা, গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না?
চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছেন যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে বেশি বেড়াচ্ছে পরিবেশে। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট 2 লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার বার্তা দেয়। চিঠটা বার কয়েক পড়লো সে লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখতো, কত কবিতাই যত্নে করতো। টিনেজার সময়টাই তো এমন। বয়সন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়, তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্র তাদের থেকে আলাদা নয়, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশে অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম। বা চোখের কাজল ঘেটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল চিত্রার চোখ থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ঢাকতে যেন সক্ষম সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্যই এই ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আরও দুতাপ বেশি ভালো লাগছে। পিঠ অব্দি চুলগুলো বাতাসে উড়ছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধ হয় খারাপ হবে না। আপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাইরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছুর শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল, বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল। তাদের যেন প্রতিবাদ, বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না তারা চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়ের কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভিতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট, বইয়ের টেবিলের উপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধ খাওয়া সিগারেট, এই যে হৃদয়ের মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করলেন তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। তিনি এসেই ব্যস্ত ভঙ্গিতে বললেন, চিতু, তুমি সাজগুজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছ? সেখানে তুমি যাবে না? নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়সই বা কত? এ বয়সে কিসের বিয়ে? কোনো বিয়েটি হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার প্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদুল না দেখে বিরক্ত হলেন মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বললেন, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার, বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরো বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা কি বলছে এসব? ভুল বলেছি আম্মু? তোমরা কি আর আমায় চিরদিন রেখে দেবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়ে যাবে, পরে পাওয়া কিনা? চিত্রা! মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। তিনি বিস্ময়ের স্রোতে যেন কথাই খেই হারিয়ে ফেললেন। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনের কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর, চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ তবে? মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না।
বাবার একটা কথায় চিত্রার ভেতরের যত না পাওয়ার হাহাকার ছিল সব মিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো বাবার ভালোবাসা পাবে। এই ডের। আচ্ছা চিত্রা, তোমার মেয়ে কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। তিনি বেশ খানিকটা জোরেই বললেন, মুনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়ই। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চর বসালেন নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এই জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা।